গতদিন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ফারজানা? শান্তা ভালো আছো? এই তো ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গতদিন আমরা ফিশারের বিনিময় সমীকরণটা বা মুদ্রা পরিমাণ তত্ত্বটা পড়েছিলাম, তাই তো? তো সেটা তো শেষ করতে পারি নাই, তো আজকে সেটা শেষ করব। তো সেখানে গতদিন আমরা এই যে এই উদাহরণে এখানে প্রথম একটা জাস্ট পর্যায় 1 এ মানে এই জিনিসটা ইকুয়েশনটা আমরা জাস্ট দেখেছিলাম। তো এই চারটা আজকে আমরা পুরোটা ব্যাখ্যা করব। তার আগে আমরা ফিশারের বিনিময় সমীকরণটা আরেকবার একটু মূল বক্তব্যটা একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য পুরোপুরি ব্রিফ করতে একটু সুবিধা হবে। ফিশার অর্থনীতিবিদ ফিশার মানি ব্যাংকিং সম্পর্কে ওনার একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে তোমার অর্থের পরিমাণ তত্ত্বের সাথে অর্থের পরিমাণের সাথে তোমার দাম স্তরের একটা সম্পর্ক এবং অর্থের নিজস্ব মূল্যের একটা সম্পর্ক। এর মধ্যে উনি কি করেছেন, তিনটা জিনিসের মধ্যে উনি সম্পর্কগুলো ব্যাখ্যা করেছেন। তো সেক্ষেত্রে ফিশার বলেছেন যে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হয়ে যাবে বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ যদি বাড়ে, দাম স্তর বাড়বে এবং অর্থের নিজস্ব মূল্যটা কমে যাবে। ঠিক আছে? তো এইভাবে উনি অর্থের প্রচলন অর্থের যোগানের সাথে অর্থের চাহিদা সম্পর্কটা ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? তো এই জন্য উনি একটা ইকুয়েশন ড্র করেছিলেন, সেটা হচ্ছে তোমার এমভি ইকুয়াল টু পিটি। আমরা গতদিন দেখেছি এমভি, এখানে আমরা দেখছি মুদ্রার বা মুদ্রার যোগান, আর পিটি হচ্ছে তোমার অর্থের চাহিদা। তো অর্থের যোগানের ক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে পরবর্তীকালে আরো অর্থনীতিবিদরা আরো বেশি সম্প্রসারিত করেছেন, কারণ নগদ অর্থ ছাড়াও এক্ষেত্রে মানুষ চেক, বন্ড, ঋণপত্র ইত্যাদিরও কি করে থাকে, লেনদেন করে থাকেন। যে কারণে ওনারা নগদ অর্থের সাথে আরো কিছু টার্ম নিয়ে আসছেন, সেটাকে আমরা এম প্রাইম দ্বারা এখানে ডিনোট করি, এবং চেক, বন্ড, ঋণপত্র এগুলোর জন্য ভি প্রাইম। হ্যাঁ, ভি প্রাইম এটার প্রচলন গতি সাধারণত এভাবে ব্যাখ্যা করা হয়। তো সম্প্রসারিত সমীকরণটা হয় এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি। তো এই সমীকরণ থেকে আমরা বের করব যে আমার প্রাইস লেভেলের সাথে আমার অর্থের যোগানের সম্পর্কটা কি, অর্থাৎ অর্থের পরিমাণের সম্পর্কটা কি। অর্থের যদি আমার অর্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে দাম স্তর কি পরিমাণে বাড়ে এবং অর্থের নিজস্ব মূল্যটা কিভাবে কমে। হ্যাঁ, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই রিলেশনশিপটা দেখব। তো সেই জন্য আমরা কি করেছিলাম যে একটা উদাহরণ ব্যাখ্যা করার জন্য একটা উদাহরণ নিয়েছিলাম। এক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে অর্থের যোগানের সাথে অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে দাম স্তর কিভাবে নির্ধারিত হবে এবং অর্থের নিজস্ব মূল্যটা কিভাবে নির্ধারিত হবে। তো গতদিন আমরা করেছিলাম কি, যখন m ইকুয়াল টু 100 এবং m প্রাইম ইকুয়াল টু 100, দুইটা 100 ছিল, দুইটার ক্ষেত্রে আমার অর্থের প্রচলন গতি 5 এবং লেনদেনের পরিমাণ ছিল 10। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রাইস লেভেল ছিল কত, 100, এবং ভ্যালু অফ মানি ছিল কত, 0.01। এতটুকু আমরা গত ক্লাসের লেকচারে শেষ করেছিলাম, তাই না? তো আজকে আমরা সেকেন্ড স্টেপটা করব। তো তোমরা আমরা গত ক্লাসের যে লেকচার যখন করতেছিলা, যে এই কোয়েশ্চেনটা যখন আমরা করতেছিলাম, সেক্ষেত্রে সেই পেজটা কি ওপেন করে রাখছো? তো সেখান থেকে আজকে আমরা স্টার্ট করব। ঠিক জি আছে? ম্যাম। আচ্ছা, এখন আসো, অর্থের যোগান দ্বিগুণ হয়ে গেছে। অর্থের যোগান কত হলো? দ্বিগুণ হয়ে গেছে। অর্থের পরিমাণ যেটা বলি, যদি বলি দ্বিগুণ হয়ে গেছে, যদি কোনো কারণে যদি আমার বেতন কাঠামো চেঞ্জ হয়, বেতন কাঠামোটা ধরে নাও যদি সরকার পে স্কেল, নতুন একটা পে স্কেল ঘোষণা করলো যে বেতন বাড়ায় দিবে, হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের সাথে সাথে, সেক্ষেত্রে কি হয় যে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদেরও বেতন কিছু না কিছু পরিমাণে বাড়ে। হ্যাঁ, তারপরে আবার ধরো যদি নতুন কোনো ধরনের প্রজেক্ট হাতে নেয়, বিশাল বড় একটা প্রজেক্ট নিচ্ছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ড সম্প্রসারণ করবে বা কোনো একটা বড় একটা সেতু বানাবে, কালভার্ট বানাবে, সেক্ষেত্রেও নতুন লোক নিয়োগের ফলে কিন্তু মানুষের ইনকাম বেড়ে যায় বা অর্থের পরিমাণটা এভাবে বাড়ে। বা প্রচুর পরিমাণে রেমিটেন্স আসলো। বা আমরা দেখি না অনেক সময় যে এখন তো ঈদ আসতেছে সামনে, আমরা কেনাকাটা করি বা না করি, দেখবো বাইরের দেশ থেকে কিন্তু যারা আমাদের আত্মীয় স্বজন আছে, যাদের অনেক সময় কি করে যে গিফট পাঠায়, যে ঈদের খরচের জন্য যে এই টাকাটা তুমি ব্যয় করো। যেমন ধরো ভাই আছে, ভাই পাঠালো যে $100 পাঠায় দিল, $100 পাঠাই দিল, যে $100 দিয়ে মানে বোনকে পাঠালো, এরকম কি করে যে বাইরে থেকে রেমিটেন্স পাঠায়। তো এই রেমিটেন্স গুলো তো আমাদের বাইরে থেকে যখন আসে, তখনও কিন্তু কি আমরা তো এখানে এই টাকাটা কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না, বাইরে থেকে টাকাটা আমাকে কেউ গিফট করছে, সেটা দিয়ে আমি কি করলাম, জিনিসপত্র ক্রয় করলাম। ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে ঢুকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইসব বিভিন্ন কারণে আমার অর্থের পরিমাণটা 100 থেকে কোনো কারণে 200 হয়ে গেল।
অর্থের পরিমাণ বাড়লো, ঋণপত্র বা চেকের পরিমাণ 200 বাড়লো, অর্থের প্রচলন গতি এবং লেনদেন পরিমাণ যদি স্থির থাকে তাহলে আমরা এখানে দাম স্তর নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করো। MV ইকুয়াল টু MV প্লাস M প্রাইম V প্রাইম ইকুয়াল টু ডিভাইডেড বাই T ইকুয়াল টু কত আসে দেখো। এখানে M এর মান কত 200, V এর মান হচ্ছে 5। 200 কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে আসবে কত 1000। ঠিক আছে, ঠিক সেম ভাবে M প্রাইম কত হচ্ছে 200 এবং ভেলোসিটি অফ M প্রাইম ইজ কত 5। তাহলে 200 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত আসছে 1000। আর অর্থের প্রচলন গতি সেটা হচ্ছে আমার কত 10। তাহলে এই 2000 কে আমি যদি এখন 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আমার 200। ঠিক আছে, ক্যালকুলেশনটা করেছো সবাই? আমি কিন্তু একটু পরে খাতা চেক করব, ক্যালকুলেশন প্লাস তোমার গ্রাফ। ক্যালকুলেশনটা করতে পারছো সবাই? না পারলে বলো, আমি করে দিব হোয়াইট বোর্ডে। তাজকিয়া, নুহা, মনীষা তোমরা করতে পেরেছো? দোলা, রেহনুমা তোমরা করতে পারতেছো? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? ম্যাম আপনি করে দেন। আমি করে দিব। দেখো আমরা প্রথমে কত পেয়েছিলাম, এম গত ক্লাসে তো আমরা পর্যায় 1 যেটা সেটার ক্যালকুলেশনটা করেছি। তাহলে এখন আসো যদি আমি এখানে করি যে এখন এম এর মান কত আসছে, এম এর মান আসছে আমার সরি ক্যাপিটাল এম এর মান আসছে কতটুকু, আমার এম মান আসছে 200। হ্যাঁ, তারপরে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমার 5, আমার এটা স্থির রয়ে গেছে। তারপর আসলে তোমার এম প্রাইম, যেটা প্রাইম তো এখানে দিতে পারতেছি না, তাই আমি এখানে আচ্ছা এম প্রাইমের মানও হচ্ছে আমার কত 200। হ্যাঁ সরি, এম প্রাইমের মান হচ্ছে আমার কত 200। সেম ভাবে ভি প্রাইমের মান হচ্ছে আমার ভি প্রাইমের মান হচ্ছে আমার কত 5। টি ইকুয়ালস কত, টি ইকুয়ালস হচ্ছে আমার কত 10। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড পর্যায়ের মান। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড পর্যায়ের মান। এখন আসো আমরা সূত্রে কি জানি, সূত্রে জানি আমরা হচ্ছে P equals MV plus M prime V prime divided by T। এতটুকু সবাই বুঝতে পারছো? এতটুকুতে কারো কোথাও সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে মানগুলো ইনপুট দিব। এম এর মান কত আছে দেখো 200, 200 into 5 plus 200 into 5 divided by 10. Enter দেই equals উপরে আসবে কত আমার 1000 plus 1000 divided by
10, তাহলে 1000 প্লাস 1000 আমরা জানি কত 2000। তো 2000 কে আমরা যদি এখন 10 দ্বারা ভাগ করি, 2000 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস কত আসবে আমার 200। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন আসো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে, আমরা এখানে পেয়ে গেলাম 2000। এখন এখান থেকে তো আমরা প্রাইস লেভেল পেয়েছি, প্রাইস লেভেল পাওয়ার পরে এখন আমরা এখান থেকে কি বলবো, ভ্যালু অফ মানিটা বের করবো। হ্যাঁ, ভ্যালু অফ মানিটা বের করি। ইকুয়ালস, আমরা জানি ভ্যালু অফ মানি সূত্র হচ্ছে 1/p। হ্যাঁ, 1/p। তাহলে এখন আসো 1/p, 1 ডিভাইডেড বাই p এর মান আমরা কত পেয়েছি 200। তাহলে এখানে মান কত আসবে 0.002। হ্যাঁ, ম্যাম 0.005 আসবে না? 5 আসবে। আচ্ছা, ক্যালকুলেশনটা করো। ম্যাম 5 আসবে তো। হ্যাঁ, যেটা আসবে সেটা করো। জি ম্যাম, করেছি তো। আসছে ওটা? ম্যাম 0.005 আসছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, 005 আসবে। ঠিক আছে, এতটুকু তো কারো কোথাও সমস্যা আছে? না মিস। আচ্ছা দেখো, তাহলে আমরা যে এখন এই জিনিসটা বের করলাম, এই জিনিসটার আসলে মানেটা কি? আমি যদি, হ্যাঁ, এই ধরো, সরি, এই জিনিসটার আসলে মানে কি? আমরা যেখানে প্রাইস বের করলাম, তারপরে প্রাইস লেভেল বের করলাম, এখানে যে ভ্যালু অফ মানি বের করলাম, আগের যে ডাটাটা আমরা পেয়েছি তার সাথে এটার পার্থক্যটা কি সেটা একটু আমরা একটু দেখি। এখন দেখো, দেখো প্রথম পর্যায়ে আমার কি বলে অর্থের যোগান ছিল, অর্থের পরিমাণ ছিল কতটুকু 100। হ্যাঁ, বিহিত মুদ্রা এবং নগদ মুদ্রার পরিমাণ ছিল কতটুকু আমার 100। এখানে ছিল আমার ঋণপত্র এবং বন্ডের পরিমাণ ছিল কত 100। ভেলোসিটি অফ মানি ছিল 5, ভেলোসিটি অফ বন্ড মানে আদার্স বা চেকের ভেলোসিটি ছিল কত 5। টি ছিল ট্রানজাকশন ছিল আমার 10। এখানে আমরা পেয়েছিলাম কত, প্রাইস লেভেল ছিল 100, প্রাইস লেভেল কত 100। এখন দেখো অর্থের যোগান দ্বিগুণ করার কারণে দুইটা জিনিস কি হয়ে গেছে, দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হওয়ার কারণে আমার প্রাইস লেভেলে কত হয়ে গেছে, দ্বিগুণ হলো না? আগে ছিল 100, এখন কত হলো আমার 200, তাহলে দ্বিগুণ হয়ে গেছে না? জি ম্যাম। ঠিক আছে। আর দেখো অর্থের নিজস্ব মূল্যটা আগে ছিল কত 0.01, আর এখন 0.005। তো কোনটা বড়, 0.01 বড় না 0.005 বড়? ম্যাম 0.01 বড়। হ্যাঁ, 0.01 বড়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো প্রাইস লেভেলটা দ্বিগুণ হয়েছে কিন্তু অর্থের নিজস্ব মূল্যটা অর্ধেক হয়ে গেছে। এখন তুমি 0.005 কে 5 এর সাথে 0.005 যোগ করো, তাহলে দেখবো যে 0.01 আসবে, তাই না? 0.01 আসবে, অর্থাৎ অর্থের নিজস্ব মূল্য যেটা সেটা হয়ে গেছে কত, অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, জি ম্যাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি আবার বুঝাই দিব। ম্যাম এখানে 0.005 কিভাবে ম্যাম, এটা একটু ম্যাম। আচ্ছা, তুমি তোমার সাথে ক্যালকুলেটর আছে? জি ম্যাম। আচ্ছা, ক্যালকুলেটর থাকলে তুমি 1 কে 200 দ্বারা ভাগ করো। 1 কে 200 দ্বারা ভাগ করো, কত আসছে? কে কোশ্চেনটা কে করেছিলা? আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে এতটুকু? কারো কোথাও সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, এবার আমরা তৃতীয় পর্যায়ে চলে যাই। দেখো এখানে আমরা যখন প্রথম পর্যায়ে যখন 100 থেকে 200 অর্থাৎ দ্বিগুণ করে নিয়েছি, তাই তো? দ্বিগুণ করে নিলাম, তখন দেখলাম যে প্রাইস লেভেলটাও দ্বিগুণ বেড়েছে, ভ্যালু অফ মানিটা অর্ধেকে নেমে আসছে। ঠিক সেম ভাবে এখন যদি আমরা মনে করি যে অর্থের পরিমাণটা কমায় দিব, এখন কি করবো আমরা, অর্থের পরিমাণটা কমায় দিব। অনেক কারণে কমে যেতে পারে।
এখন যেমন ধর একটা প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনেও কি হয়ে যায়, মানুষের হাতে ইনকাম অনেকের কমে গেছে, ইনকাম কমে যাওয়ার কারণে ভেলোসিটি অফ মানিটাও সেটাও কি হয়ে গেছে, সার্কুলেট হচ্ছে না। তো এরকম বিভিন্ন কারণে কি হতে পারে, অর্থের পরিমাণটা কমে যেতে পারে। তাহলে এখন আসো কমে গেলে তখন সিচুয়েশনটা কি হয় আমরা একটু দেখি আবার। কমে গেলে তখন সিচুয়েশনটা কি হবে, কিন্তু দেখো ভেলোসিটি অফ মানি এবং আমি ট্রানজাকশনটাকে কি রেখেছি, স্থির রেখেছি। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, সেটাও আমরা দেখবো। এখানে তো ছিল কত 200, তাহলে এখন এখানে মানগুলো আমরা একটু চেঞ্জ করি তোমাদের। আচ্ছা এখানে আবার এখানে দেখো m ইকুয়ালস কত হচ্ছে এখন 50। m ইকুয়ালস 50, তারপর হচ্ছে তোমার v ইকুয়ালস 5, m প্রাইম সেটা হচ্ছে কত আমার 50, v প্রাইম সেটা হচ্ছে আমার কত 5। হ্যাঁ, তারপর হচ্ছে t সেটা হচ্ছে আমার কত 10। এখন নতুন মান আমরা পেয়ে গেলাম এটা। হ্যাঁ, নতুন মান আসছে আমাদের এটা। এখন এখান থেকে আমরা কি করব, p এর মানটা বের করো। p এর মানটা বের করলে আমরা আগে সূত্র অনুসারে যাই। p ইকুয়ালস, তোমরা পুরোটা করেই করবা, এভাবে যেভাবে mv প্লাস m প্রাইম v প্রাইম t ওভাবে করেই করবা। আমি একটু জাস্ট শর্টকাটে করতেছি। 50 ইনটু কত আসবে 5 প্লাস 50 ইনটু 5 ডিভাইডেড বাই কত আসবে আমার 110। তাহলে কত আসবে দেখো, 250 প্লাস 250 divided by 10 equals 250। equals আমার মান কত আসছে 50। ঠিক আছে, এই যে দেখো 50 মানটা আসছে। ঠিক আছে, জি ম্যাম। সেকেন্ড ক্যালকুলেশনটা বুঝেছো সবাই? কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে দেখো সিচুয়েশনটা কিরকম হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে ছিল আমার কত 100 থেকে আমার এখন আমার নিউ সিচুয়েশন যেটা ক্রিয়েট হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার m এর মানটা 50, m প্রাইম এর মানটা হচ্ছে 50, অর্থাৎ অর্থের যোগানটা অর্ধেকে হ্রাস পেয়ে গেছে। অর্থের যোগান যখন অর্ধেকে হ্রাস পেয়ে গেছে, দেখো তখন আগে ছিল আমার কত প্রাইস লেভেল 100, এখন দাম স্তর কত হয়ে গেল, অর্ধেক চলে গেছে, 50 এসে গেছে, তাই না? 100 থেকে কোথায় চলে আসছে, 50 তে চলে আসছে, দাম স্তর অর্ধেকে নেমে আসছে। অর্থের নিজস্ব মূল্যটা কি হয়ে গেছে, নিজস্ব মূল্যটা আগে ছিল 0.1 আর এখন দ্বিগুণ বেড়ে কত হয়েছে 0.02, অর্থাৎ অর্থের নিজস্ব মূল্যটা দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু প্রাইস লেভেলটা অর্ধেকে নেমে আসছে। আর প্রাইস লেভেল বা দাম স্তরটাও কি পূর্বের তুলনায় অর্ধেকে নেমে আসছে, আর অর্থের নিজস্ব মূল্যটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এইভাবে অর্থের পরিমাণের সাথে অর্থের দাম স্তর এবং অর্থের নিজস্ব মূল্যের সম্পর্কটা অর্থনীতিবিদ ফিশার তার অর্থের পরিমাণ তত্ত্ব বা কোয়ান্টিটি থিওরি অফ মানি তত্ত্বের মধ্যে প্রকাশ করেছেন। দেখো তো কারো কোথাও কোনো সমস্যা আছে নাকি বলো, তারপরে আমরা গ্রাফে যাব। এর আগে গ্রাফে যাব না। এখানে কোন একটা সিঙ্গেল টপিকস বা সিঙ্গেল তোমার ওয়ার্ডও যদি না বোঝো জিজ্ঞেস করবা, অসুবিধা নেই। কমপ্লিট সবার? জি ম্যাম। ওকে, তাহলে এখন আমরা গ্রাফে চলে যাই। হ্যাঁ, এখন আমরা কি করব, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে আমরা এখানে দেখো চিত্র এ এবং চিত্র বি দুইটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তো তাহলে তোমাদের কেমন ভাবে চিত্রটা আঁকতে হবে, উপরে নিচে তোমাদের একই রকম, যে এই m2 এর সাথে যেন এই m2 টা থাকে, m0 এর সাথে যেন m0 টা থাকে, m1 এর সাথে যেন m1 থাকে, সেম ভাবে তোমরা উপরে নিচে দুটো গ্রাফ আঁকবে। আমি সবার খাতা চেক করব। হ্যাঁ,
প্রথমে আমরা ভূমি অক্ষ লম্ব অক্ষ অর্থের পরিমাণ তত্ত্ব এখানে দুইটা ক্ষেত্রে একই রকম হবে, দাম স্তর এখানে হবে, অর্থ নির্দেশন মূল্যটা এখানে হবে। আচ্ছা, আরেকটা কথা, এখন ক্লাসে মধ্যম পর্যায়ে আছি, সেটা হচ্ছে তোমাদেরকে গত ক্লাসেও তোমরা 5 জন তোমরা অ্যাটেন্ডেন্স দাও নাই। আমি স্ক্রিনে দেখেছিলাম, মানে উপরে পার্টিসিপেন্ট হিসেবে ওখানে দেখেছিলাম 26 জন, পরে যখন কাউন্ট করতে গিয়েছি তখন দেখেছি মানে আমি নিজে সহ 26। তো সেক্ষেত্রে যখন আমি কাউন্ট করতে গেলাম যে অ্যাটেন্ডেন্সে যারা চ্যাট বক্সে রোল নাম্বার দিয়েছো, তো সেক্ষেত্রে দেখলাম যে মাত্র 25 জন, সরি 26 তো 5 জন তোমরা অ্যাটেন্ডেন্স দাও নাই। হ্যাঁ, 5 জন তোমরা অ্যাটেন্ডেন্স দাও নাই, মাত্র 21 জনের অ্যাটেন্ডেন্সটা সেখানে ছিল, মানে আমি সহ আর কি। আমি যদি বলি তাহলে 5 জন তোমরা সেখানে অ্যাটেন্ডেন্স দাও নাই। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই জিনিসগুলো আবার খুঁজে খুঁজে বের করে তারপরে কিন্তু দিতে হয়েছে। যেমন ফারজানা আর তোমার হচ্ছে ফাহমিদা আর তোমার শান্তা, ওরা দুইজন আমাকে আবার যে স্ক্রিনশটটা নিয়ে যেটা পাঠায় সেখান থেকে আমাকে খুঁজে বের করে তারপরে কিন্তু করতে হয়েছে। তো এইভাবে যদি তোমরা যদি চ্যাট বক্সে নাই দাও, এই এতটুকু যদি কেয়ারলেস হও, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি আর অ্যাটেন্ডেন্স নেক্সট টাইম থেকে আর কাউন্ট করবো না, কারণ এটা খুঁজে খুঁজে বের করা, এটা কিন্তু মানে কে দিচ্ছ না, এটা কিন্তু আসলে মানে আমাদের জন্য খুব টাফ হয়ে যায় এতগুলো মেয়ের মধ্যে খুঁজে বের করা। তো এবার থেকে যারা এখানে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিবে আমি তাদেরটাই শুধু কাউন্ট করব, কারণ প্রত্যেকবার এভাবে এই নিয়ে প্রায় 3 টাইমস আমাকে এই কাজটা করতে হচ্ছে। ওরা যদি ওরা দুইজন সিনসিয়ার বলেই কিন্তু পাঠাচ্ছে। আমি কি বলছি বুঝতে পারছো? সবাই একটু চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারটা ক্লিয়ারলি একটু দিবা। আর যখন তোমরা ক্লাসে ঢুকো সেক্ষেত্রে শুধু নাম দিবা না, নামের সাথে পাশে তোমাদের রোল নাম্বারটাও দিয়ে দিবা। ঠিক আছে সবাই, কি বলছি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন গ্রাফটা দেখো, গ্রাফটা কি আমি আঁকবো না বুঝতে পারতেছো? ম্যাম বুঝতেই তো পারতেছি। আচ্ছা, তাহলে তো ভালোই। চিত্র এ এবং চিত্র বি তোমরা উপরে নিচে একই সাথে আঁকবা। এখানে ভূমি অক্ষ দেখো দুইটারই কিন্তু সেম অর্থের পরিমাণ, এখানেও ভূমি অক্ষে কিন্তু অর্থের পরিমাণ, শুধু লম্ব অক্ষে গিয়ে চেঞ্জ হয়েছে। লম্ব অক্ষে দাম স্তর, এই চিত্র এ তে লম্ব অক্ষে হচ্ছে দাম স্তর, আর এখানে হচ্ছে চিত্র বি তে লম্ব অক্ষে হচ্ছে তোমার অর্থের মূল্য। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, দেখো আমি কিন্তু একজনকে পড়াচ্ছি না, শুধু ফারজানা ও শান্তাকে পড়াচ্ছি না, আমি কিন্তু সবাইকেই পড়াচ্ছি। তার রেসপন্স করবা কিন্তু তোমরা সবাই, যে বুঝি নাই বা বুঝতেছি। ক্লাসে সবাই কিন্তু যারা পার্টিসিপেন্ট করছো তারা সবাই তো সিনসিয়ার, তারাও রেসপন্স করবা যে ম্যাডাম বুঝছি কি বুঝি নাই, নাহলে তো আমি বুঝতেছি না যে আসলে সবাই বুঝতেছো নাকি। আচ্ছা, প্রথমে আমরা কাউন্ট করব হচ্ছে তোমার এম নট। প্রথমে আমরা কাউন্ট করব কোন কোন মানটা, এম নট। প্রথমে আমরা এম নটে দেখো, এম নটে আমার হচ্ছে অর্থের পরিমাণ যখন এম নট, অর্থের পরিমাণ যখন এম নট, তোমরা এভাবে একই রেখা বরাবর টানবা, এম নট ডট ডট দিয়ে এখানে এম নট। হ্যাঁ, এম নট বরাবর আমার দাম স্তর হচ্ছে, আমার প্রাইস লেভেল হচ্ছে পি নট, এবং আমার ভ্যালু অফ মানি হচ্ছে কতটুকু, ভি এম নট। এতটুকু আগে আঁকবা, এম নটের মানগুলো আঁকবা। কেউ যদি না বোঝো বলবা, আমি আর চিত্রটা না হয় বোর্ডে এঁকে দিব। এম নট, এম নট, এম নট। হ্যাঁ, এখানে প্রাইস লেভেল হচ্ছে পি নট, আর হচ্ছে ভ্যালু অফ মানি হচ্ছে আমার কত, ভি এম নট। এতটুকু কমপ্লিট সবার? জি ম্যাম। আচ্ছা, এটাকে আমরা নাম দাও এ, এবং এ পয়েন্টটাকে নাম দিব আমরা এ, এবং এখানে নিচের বি চিত্রে আমরা নাম দিব এ প্রাইম। ঠিক আছে? এ, এ প্রাইম আমরা নাম দিব। এখন আসো, প্রথমে কি করলাম আমরা, উপরের চিত্রে প্রথমে কি করেছিলাম, অর্থের যোগানটাকে বাড়িয়েছিলাম, তাই না? দেখো উপরের চিত্রে আমরা প্রথম যে মানটা নিয়েছিলাম এখানে অর্থের যোগানটাকে দ্বিগুণ করেছিলাম, বাড়িয়েছিলাম। তাহলে ঠিক আছে, এখানে আমরা অর্থের পরিমাণটাকে বাড়াই দেই, এম নট থেকে আমরা মানটা বাড়াই প্রথম দিকে না ডান দিকে নিলাম এম ওয়ান। এখন দেখো আমরা জানি যে অর্থের পরিমাণ যদি বেড়ে যায় দাম স্তরে কি হবে, বেড়ে যাবে। দাম স্তরে কি হয়ে গেল, বেড়ে গেল, এম নট থেকে এম ওয়ানে যখন গেল, দাম স্তর পি নট থেকে পি ওয়ানে চলে গেছে। এবং অর্থের নিজস্ব মূল্যটা আমরা জানি তখন সেক্ষেত্রে কি হয়, কমে যায়। তাহলে এম ওয়ান বরাবর ভ্যালু অফ মানিটা হয়ে যাবে, কমে যাবে। ভিএম নট থেকে কোথায় চলে আসবে, ভিএম ওয়ানে কমে যাবে। ঠিক আছে? উপরে বাড়বে নিচে কমবে। দেখো আঁকতে পেরেছো? বুঝতে পেরেছো কিভাবে আঁকতে হবে?
তাহলে এই নামটাকে দিব আমরা বি, নেক্সট এর নামটাকে দিব আমরা বি প্রাইম। থার্ড যে সিচুয়েশনটা সেটা হচ্ছে কি করেছিলাম, অর্থের পরিমাণটাকে কমিয়ে দিয়েছিলাম, অর্ধেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে এখন সেক্ষেত্রে দেখো অর্ধেকে যদি নামিয়ে নিই আমরা, এম নট থেকে এম টু তে চলে যায়, তাহলে অর্থের সরি দাম স্তরটা প্রাইস লেভেলটা কমে পি নট থেকে কোথায় চলে আসলো, পি টু তে। আর ভ্যালু অফ মানিটা কি হয়ে গেছে, তখন বেড়ে গেছে, এম টু তে এসে সে কি হয়েছে, অর্থের নিজস্ব দামটা বেড়ে গেছে, বিএম টু হয়েছে। তাহলে বিএম টু আমরা এখানে লিখবো, এটার নাম দিব আমরা সি, এটার নাম দিব আমরা সি প্রাইম। ঠিক আছে, এখন এখানে সি এ বি আমরা প্রথম চিত্রে যোগ করব, আর সি প্রাইম এ প্রাইম বি আমরা এই নিচে চিত্রে যোগ করব। যোগ করলে আমরা দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা পাচ্ছি পজিটিভ, সেটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আর অর্থের পরিমাণের সাথে আমার অর্থের মূল্যের সম্পর্কটা নেগেটিভ, যার কারণে সেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। ঠিক আছে, তোমাদের এভাবে কোশ্চেন আসে যে এমসিকিউতে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্কটা কিরকম, পজিটিভ না নেগেটিভ, বা নিচের কোন চিত্রটি দাম স্তর এবং অর্থের পরিমাণের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। হ্যাঁ, আর ঠিক সেম ভাবে অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা কিরকম, সেটা বা তার চিত্ররূপ কিরকম, সেটাও তোমাদের আসে যে ডান দিকে নিম্নগামী না ডান দিকে ঊর্ধ্বগামী না লম্ব অক্ষ সমান্তরাল না ভূমি অক্ষ সমান্তরাল। তো এই জন্য চিত্রটা মাথায় রাখতে হবে কোনটা ডান দিকে ঊর্ধ্বগামী এবং কোনটা ডান দিকে নিম্নগামী। দেখো চিত্র কি বুঝতে পেরেছো নাকি সবাই? দেখি এবার সবাই ভিডিওটা অন করো। ভিডিওটা অন করো। দোলা দেখি তোমার চিত্রটা। দোলা তুমি ভূমি অক্ষে কি লিখেছো যে অর্থের পরিমাণ, সেটা তো লিখো নাই। ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম স্তর, চিত্র এ চিত্র বি সেটাও লিখো নাই। চিত্র এ লিখো, চিত্র বি লিখো। দোলা বুঝতে পেরেছো? জি মাইশা? ম্যাম, উপরে লিখেছি চিত্র এ চিত্র বি। আচ্ছা, কিন্তু ভূমি অক্ষে কি দেখাচ্ছ এবং লম্ব অক্ষে কি দেখাচ্ছ সেটা কিন্তু লিখো নাই, ওটা একটু ইলাবোরেটলি লিখো। যে দেখো চিত্র এ তে ভূমি অক্ষে হচ্ছে অর্থের পরিমাণ, চিত্র বি তে অর্থের পরিমাণ, আর চিত্র এ তে লম্ব অক্ষে দাম স্তর এবং চিত্র বি তে লম্ব অক্ষে অর্থের নিজস্ব মূল্য। হ্যাঁ, অর্থের মূল্য, এটা একটু লিখে নাও। হ্যাঁ দোলা, না হলে ঠিক আছে তোমার চিত্র। আর ঠিক আছে, সাদি আক্তার মিম, মিম তোমারটা দেখিয়ে। মিম তুমি দেখি একটু তোমারটা নড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে মিম, তোমারটা সুন্দর হয়েছে। মেহরুন্নেসা দেখি তোমারটা। মেহরুন্নেসাও দোলার মতো মাইশার মতো করেছো নাকি? হ্যাঁ মাইশার মতো ইয়া দাও নাই তো, ভূমি অক্ষে কি এবং লম্ব অক্ষে কি সেটা লিখো নাই, ওটা একটু লিখে নাও, ওটা একটু লিখে নাও। হ্যাঁ মেহরুন্নেসা দেখি কোন দিকে চলে গেল আবার। মেহরুন্নেসা তুমিও লম্ব অক্ষে কি দেখাচ্ছ সেটা লিখো নাই। হ্যাঁ ওটা একটু লিখে নাও, ঠিক আছে। ফারজানা, শান্তা, শান্তা তুমিও ভূমি অক্ষে কি এবং লম্ব অক্ষে কি লিখো নাই, লিখে ফেলো। ভূমি অক্ষে কি দেখাচ্ছ আর লম্ব অক্ষে কি দেখাচ্ছ সেটা লিখে ফেলো। বাকিরা কোথায়? তাজকিয়া নুহা, আতিকা হোসেন, কোথায় তোমরা? ক্লাসে আছো? ম্যাম লিখেছি। মারুফা দেখি তোমারটা। মারুফা একটু দূরে যাও। হ্যাঁ একটু ভালো আসতেছে। মারুফা তুমিও লম্ব অক্ষে কি দেখাচ্ছ আর ভূমি অক্ষে কি দেখাচ্ছ এটা লিখো নাই, একটু লিখে ফেলো। হ্যাঁ শান্তা তোমারটা ঠিক আছে। ম্যাম ভূমিও ক্ষেত্রে তো লিখছি, ভূমিও ক্ষেত্রে তো লিখছি। লিখেছো, একটু ঘোল আসতেছে পিকচারটা মারুফা। হ্যাঁ জি মিস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মারুফা। যারা দেখিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন আমরা দেখো তত্ত্বের সমালোচনাটা একটু দেখি, সমালোচনাগুলো কি কি।
সমালোচনাগুলোর মধ্যে তোমরা বাসায় পড়ে নিবা। এটা আমি জাস্ট একটু বলে নেই যে এখানে অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে ধরেছেন। আমরা কিন্তু জানি অর্থের সতর্কতামূলক চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা আছে, এই ধারণাটা এখানে ব্যাখ্যা করা হয় নাই। তারপর আবার যেমন যেমন ধরো এখানে ভি এবং ভি প্রাইম এবং টি কে সবসময় অপরিবর্তিত ধরে নেওয়া হয়েছে বা স্থির ধরা হয়েছে, এটাও কিন্তু বাস্তবে হয় না। অর্থের প্রচলন গতি সব অনেক সময় কমে বাড়ে। যেমন ধরো এখন কিন্তু মানুষের অর্থের প্রচলন গতিটা কমে গেছে। আমার যখনই অর্থের পরিমাণ কমে যাচ্ছে, ভেলোসিটি অফ মানিটাও কিন্তু কমে যাবে। তাই সেক্ষেত্রে এই ধরনের তত্ত্ব মতে এইটা যদি ধরে নেওয়া হয় তাহলে সেটা অবাস্তব হবে। তারপরে হচ্ছে অর্থের মূল্য একটি পরিবর্তনশীল ধারণা, কিন্তু এটা এই তত্ত্ব যেহেতু একটা স্থির তত্ত্ব হিসেবে বিবেচিত, তাই এই গতি অর্থনীতির ক্ষেত্রে এই তত্ত্বটা আসলে অচল। ঠিক আছে, তো এই জিনিসগুলো ফিশারের তত্ত্বের সমালোচনা, এগুলো একটু পড়ে নিও। এরপর আমরা চলে যাই যে ফিশারের সমীকরণের ব্যবহারটা কিরকম। দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে একটা উদ্দীপক একটা সমাধান করে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। আর নিচে আরেকটা দেখো, এই যে এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা আমাদের এসডব্লিউ থাকবে। তোমরা এটা এসডব্লিউটা নেক্সট বৃহস্পতি, এখন তো রোজা শুরু হয়ে যাচ্ছে না, আচ্ছা তোমরা এটা করে রাখবা। আমি নেক্সট যে ক্লাসটা হবে আমার শনিবারে, সেক্ষেত্রে আমি সবার খাতা চেক করব, যে খাতা ক্লাসে চেক করব যে তোমরা এইটা এসডব্লিউটা করেছো নাকি। তো আজকে আমরা এখানে এই যে এখানে একটা যে কোশ্চেন দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, এই উদ্দীপকটা আমরা এখানে একটু সলভ করি। দেখো এখানে দেওয়া আছে দেশে বিহিত মুদ্রার পরিমাণ হচ্ছে 2000, বিহিত মুদ্রার প্রচলন হচ্ছে 5, ঋণপত্রের পরিমাণ হচ্ছে তোমার 1000, ঋণপত্রের প্রচলন গতি হচ্ছে বি। এখানে একটু খেয়াল করো, আমরা যখন উপরে যে চার্টটা করেছিলাম সেখানে দেখো বিহিত মুদ্রার পরিমাণ এবং ঋণপত্রের পরিমাণ দুইটাই কিন্তু একই রকমই ধরেছিলাম, 100 হ্যাঁ, এম প্রাইম দুইটাই আমরা 100 করে ধরেছিলাম, 100 করে ধরেছিলাম। এখানে কিন্তু মানটা আমার কি আছে, চেঞ্জ আছে, অর্থাৎ আমার চেঞ্জেবল ভ্যালুও দিতে পারে। ঠিক আছে, বিহিত মুদ্রার প্রচলন গতি এখানে 5 আর ঋণপত্রের প্রচলন গতি হচ্ছে আমার 2। ওখানে কিন্তু আমরা দুইটাই কি ধরে নিয়েছিলাম, 5 ধরে নিয়েছিলাম একই। আর লেনদেনের পরিমাণ হচ্ছে আমার 100 একক, লেনদেনের পরিমাণ ধরে নিচ্ছে আমার কত, 100 একক। এক্ষেত্রে আমার অর্থের মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। একটু খেয়াল করো, এখানে আমাকে কি বলেছে, অর্থের মূল্য। এখানে কিন্তু বলে নাই যে দাম স্তর, এখানে কিন্তু বলে নাই যে কি দাম স্তর। তাহলে আমার অর্থের মূল্য যদি আমি বের করতে হয়, আমাকে কিন্তু প্রাইস টেবিলটা অটোমেটিক বের করে ফেলতে হচ্ছে, তাই না? একটা খেয়াল করো, এখানে কিন্তু একটা মানে একটা ট্রিক্স আছে যে অর্থের মূল্যটা নির্ণয় করতে বলছে। অর্থের মূল্য নির্ণয় করতে হলে কিন্তু আগে আমাকে কি করতে হবে, দাম স্তরটা নির্ধারণ করতে হবে। তো এইভাবে আমাদের উদ্দীপকটা সাধারণত দেওয়া থাকে। এখন আমাকে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন আমরা এখন একটু দেখি। দেখো ফিশারের সম্প্রসারিত সমীকরণ থেকে আমরা জানি P = mv + m প্রাইম v প্রাইম। এখানে m এর মান দেওয়া আছে 2000, v এর মান 5, m প্রাইম এর মান হচ্ছে 1000, v প্রাইম এর মান হচ্ছে 2, t হচ্ছে আমার 100। এখন আসো 1 নং সমীকরণে আমরা মানগুলো যখন বসালাম, মানগুলো বসাই ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 120। ঠিক আছে, মানগুলো বসাই আমরা পেলাম কত, 120। তাহলে ভ্যালু অফ মানি কত হবে, 1/p। 1/p এখন আমরা কি করব, 1/1/120, 1/120। এটাকে আমরা যখন ক্যালকুলেশন করব কত আসছে, 0.083। এটা হচ্ছে আমার কি অর্থের মূল্য। জাস্ট আমি এভাবে বের করে ফেললাম। ঠিক আছে, এখন আসো আমার এটা 3 নম্বরের জন্য আমার এই কোশ্চেনটা দেওয়া থাকতে পারে যে অর্থের মূল্যটা নির্ধারণ করা। এখন 4 নম্বরের জন্য আমাদের অ্যাপ্লিকেশন মূলক যে কোশ্চেনগুলো থাকে, এক্ষেত্রে যদি কোশ্চেনে দেওয়া থাকে যে প্রদত্ত তথ্যে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে, প্রদত্ত তথ্যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয়, দ্রব্যের দাম এবং অর্থের মূল্য কিরূপ হবে। তাহলে এখন অর্থের পরিমাণগুলোকে কি করতে হবে, দ্বিগুণ করতে হবে। এই 2000 কে আমি 2 দ্বারা গুণ করব, আর 1000 কে আমি কি করব, 1000 দ্বারা 2 দ্বারা কি করব, গুণ করব। গুণ করলে কি হয়ে যাচ্ছে, আমার মুদ্রার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু প্রচলন গতি দুইটারই কি থাকতেছে, আগের মতই থাকতেছে। তাহলে বিহিত মুদ্রার পরিমাণ এখন আমার কত আসবে, 4000, ঋণপত্রের পরিমাণ আসবে আমার কত, 2000। মানগুলো এখন আমি বসাবো, মানগুলো বসে আমি ক্যালকুলেশন করলে আমার কি আসছে, দাম স্তর কত আসছে, 240। একটু খেয়াল করো, দাম স্তর আগেও ছিল কত, 120, আর এখন কত আসছে, 240। অর্থাৎ দাম স্তর আমার কি হয়ে গেছে, দ্বিগুণ। তাহলে অর্থের নিজস্ব মূল্যটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হবে কিভাবে, 1/240 কে আমরা যখন ভাগ করি তখন কত আসবে, 0.0416। 416 কি হচ্ছে, 816, অর্থাৎ 8 এর অর্ধেক কত আসছে, 4। তাহলে অর্থের নিজস্ব মূল্যটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে অর্থের পরিমাণ দ্বিগুণ করার কারণে দ্রব্যের দাম স্তর দ্বিগুণ হয়েছে এবং অর্থের মূল্যটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক সেম ভাবে তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে, এখানে দেখো এখানে দেওয়া আছে যে মোট বিহিত মুদ্রার পরিমাণ 300 কোটি, বিহিত অর্থের প্রচলন গতি 20, ব্যাংক অর্থের পরিমাণ 100, ব্যাংক অর্থের প্রচলন গতি 5। মোট বাণিজ্যের পরিমাণ, বাণিজ্য এখানে কি মোট ট্রানজাকশনের পরিমাণ হচ্ছে 130 একক।
তাহলে অর্থের যোগান কাকে বলে? মুদ্রা যোগান বলতে কি শুধু চাহিদা আমানতকে বোঝায়? ব্যাখ্যা করো। এটা আমি পড়বা। উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। এই যে আমি যে বললাম যে 3 নাম্বার যে কোশ্চেনটা, এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে দাম স্তর। এখানে কিন্তু আর অর্থের নিজস্ব মূল্যের কথা কিন্তু এখানে বলে নাই। এখানে আমরা শুধু পি বের করলেই হবে। এক্ষেত্রে আমার ভ্যালু অফ মানি না বের করলেও কোনো অসুবিধা নাই। 4 নম্বরে যে কোশ্চেনটা বলা আছে দেখো, বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যথাক্রমে 5 একক এবং 10 একক যদি বৃদ্ধি পায়, তাহলে কি মুদ্রাস্ফীতি হবে? মুদ্রাস্ফীতি যদি হয়ে থাকে তাহলে সেটার প্রভাব কি করতে হবে? আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে আমার বিহিত মুদ্রা এবং ব্যাংক মুদ্রার প্রচলন গতি যথাক্রমে 5 একক এবং 10 একক বৃদ্ধি করব। তাহলে এখানে দেখো, বিহিত মুদ্রার পরিমাণটা ঠিক রাখতেছে, ব্যাংক অর্থের পরিমাণটা ঠিক রাখতেছে, আমাকে শুধু চেঞ্জ করতে হচ্ছে কোনটার? বিহিত মুদ্রার প্রচলন গতি এখানে ছিল 20 সাথে আমাকে কি করতে হবে? +5, অর্থাৎ এখানে 25 হবে। আর ব্যাংক অর্থের প্রচলন গতি 5 আছে, 5 এর সাথে আমাকে কত করতে হবে? 10 যোগ করতে হবে, +10 যদি বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে প্রচলন গতি যদি বৃদ্ধি পায় তাহলে কি সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি হবে? এটা তাহলে ব্যাখ্যা করতে বলছে। এক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু অর্থের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দ্বিগুণ করে বা কখনো অর্ধেক করে কিন্তু আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করেছি যে যদি আমি বলি যে মুদ্রাস্ফীতি হবে না মুদ্রা সংকোচন হবে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমরা এখানে নতুন যে একটা জিনিস পেলাম সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা প্রচলন গতিটাকে চেঞ্জ করছি, বিহিত মুদ্রাকে আমরা কি করি না, চেঞ্জ করি না। এটা তোমাদের আমি সেজন্যই এটা দিয়েছি যে এটা এসডব্লিউ থাকবে তোমাদের। এই এসডব্লিউটা তোমরা নেক্সট ক্লাসে আমরা শনিবার দিন, যে তোমাদের হাতে সময় আছে অনেক, এটা তোমরা করবা, করে আমি সবার খাতাটা চেক করবো যে কে কি বুঝতে পেরেছো, এবং পার্সোনালি সবাইকে আমি জিজ্ঞেস করবো যে তোমরা এটা কিভাবে ব্যাখ্যা করেছো। আমি পার্সন টু পার্সন এখানে কোশ্চেন করবো। এখন যে মনে করো যে কোশ্চেন দিতে পারবা বা এসডব্লিউ ঠিকভাবে করে আসছো, সেই প্রিপেয়ার হয়ে আসবা। আর আদারওয়াইজ কেউ ওই যে মোবাইল অন করে দিয়ে ক্লাসে আছো নাকি না আছো বোঝা যায় না, ওইরকম পার্টিসিপেন্টস এর দরকার নেই। ঠিক আছে, যে কোশ্চেন করবে, আনসার দিবা, কারণ ভুল হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ভুল হলেই ভুল থেকে মানুষের শেখা যায়। আমি অনেক কিছু ভুল করি, তাই বলে কি আমি ছেড়ে দিয়ে তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। একটু আগে যখন আমি ক্যালকুলেশনে ভুল করছি, আমাকে কিন্তু তোমরাই একজন বলছো যে ম্যাডাম ক্যালকুলেশনটা এরকম হবে, তখন কিন্তু আমি বলছি হ্যাঁ ঠিকই আছে, ক্যালকুলেশনটা আমি নিজে পরে করে দেখেছি, হ্যাঁ ঠিক আছে, ও ক্যালকুলেশনটা ঠিক বলতেছে। তাই মানুষ মাত্রই ভুল করে, তাই বলে আমি ভুল করবো দেখে আমি রেসপন্সই করবো না, চুপচাপ বসে থাকবো, এই ভয় করলে কিন্তু আগানো যাবে না। ঠিক আছে, তো তোমরা তোমাদের ভালোর জন্যই আমি বলি যে ভুল করো, শুদ্ধ করো, কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, চেষ্টা না করলে তারা বুঝবা না। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর এসডব্লিউ যেটা জমা দিয়ে করতে বলেছি সেটা তোমরা একটু করে নিও। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম